আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের লাইভ আলোচনা অনুষ্ঠানে। আর আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রথমেই, কারণ বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের অতিথিকে আমরা আমাদের সাথে সংযুক্ত করতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি দীর্ঘ একটা বিরতি শেষে মেঘনা নিউজ থেকে আবারও আলোচনা অনুষ্ঠান। আর সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে যেই কাজগুলো বা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেই বিষয়গুলোর উপর আলোকপাতের জন্য আমরা বিশেষ একজন ব্যক্তিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই। আর আজকে আমরা কথা বলতে আসছি যে ধর্ষণ এবং যে প্রতিকার এবং তার কারণগুলো নিয়ে। কেননা আমরা সংবাদপত্র কিংবা টিভি চ্যানেল খুললেই বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট হচ্ছেন মহিলারা কিংবা মেয়েরা। আর ধর্ষণের নিউজ যেন প্রত্যেকটা পত্রিকাতেই ছেয়ে যাচ্ছে। তো দর্শক, আজকে আমাদের আলোচনার অনুষ্ঠানের টাইটেল হচ্ছে ধর্ষণের প্রবণতা ও প্রতিকার। আর আমাদের সাথে যুক্ত রয়েছেন যিনি, বা একটু পরেই যাকে আমরা আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছেন শফিকুল ইসলাম। বর্তমানে কর্মরত রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ হিসাবে ফরিদপুরে। তো আমরা যাব আমাদের আজকের অতিথির কাছে। তার আগে জানিয়ে দিতে চাচ্ছি দর্শক, আপনি কিন্তু চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনি চাইলেই মেঘনা নিউজের ফেসবুক পেজ থেকে আমাদেরকে কমেন্টস করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। আমরা যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি, সুপ্রিয় দর্শকবৃন্দ। আলহামদুলিল্লাহ। আহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মেঘনা নিউজের পক্ষ থেকে, কারণ আমরা জানি বর্তমান সময়ে আপনি অনেক বেশি ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনাকে পেয়ে আমরা আসলেই গর্বিত। কেননা মূল্যবান সময় আমাদেরকে আপনি দেওয়ার জন্য। তো স্যার, কেমন কাটছে আপনার বর্তমান সময়? বর্তমান কর্মস্থল তো ভালোই কাটছে, কিন্তু বর্তমান পরিস্থিতি ধর্ষণ সহ আরো বিভিন্ন অপরাধ জনিত পরিস্থিতির কারণে পুরো দেশই একটা সংকটজনক পরিস্থিতিতে আছে। তো সেক্ষেত্রে কিছুটা সংকটের ভিতরেই আমরা আছি। শুধু আমি না, পুরো জাতি। হ্যাঁ, সবাই আমরা সংকটে আছি। তো কর্মস্থল হিসেবে ভালো কাটলেও মানসিক ভাবে আমরা খুব একটা ভালো নেই বর্তমানে, যা বোঝা যাচ্ছে। জি, আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি সংবাদপত্র কিংবা টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই কোনো না কোনো ধর্ষণের ঘটনা থেকে যাচ্ছে। তো এ থেকে আমরা নিরাপত্তার দিক থেকেও কিছুটা শঙ্কিত, এবং সেই দিক থেকেও আমরা বলতে পারি যে আমরা প্রতিনিয়ত এই ধরনের খবর একেবারেই অনাকাঙ্ক্ষিত। তো স্যার, আমরা জানতে চাইবো আপনার কাছে বর্তমান সময়ে যে ধর্ষণের প্রবণতাটা বেড়ে যাওয়ার কারণ কি বলে আপনার মনে হয়? বর্তমান সময়ে ধর্ষণের প্রবণতাটা বেড়ে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে আমি মনে করি যে আমাদের দেশ কিন্তু এর আগে অ্যানালগ পদ্ধতি ছিল সবকিছুতেই। ফোন ও বাটন ফোন ছিল, সবকিছুতেই অ্যানালগ পদ্ধতি ছিল। আস্তে আস্তে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সবকিছুর উন্নতি হচ্ছে, দেশও এগিয়ে যাচ্ছে, সবকিছু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। তো এই এই উন্নতির সাথে যখন আমরা তথ্য প্রযুক্তিকে মিলাই, তখন তথ্য প্রযুক্তির যে সঠিক ব্যবহারটা, সেটা অনেক ক্ষেত্রে আমরা করতে পারি। যেমন উন্নত দেশগুলোতে যে তাদের তথ্য প্রযুক্তি ব্যবহারের যে প্রোটোকল আছে, তথ্য প্রযুক্তি আইনের যে কঠোর প্রয়োগ আছে, সেই তথ্য প্রযুক্তি আইনের সাথে আমাদের যে সামাজিক বিষয়গুলো রয়েছে, আমরা ছোটবেলা থেকেই সমাজ থেকে যে বিষয়গুলো আছে, সেগুলো আসলে আমরা দূরীকরণ করতে পারি। সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি যদি আমাদের সমাজ ব্যবস্থা, যে বিষয়টা আছে, সমাজ ব্যবস্থার যে উন্নতিটা, সেটা যদি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো এই বিষয়টা ঘটতো না। যেমন বর্তমানে যে ধর্ষণের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে শুধু ধর্ষিতই হচ্ছে না, সেটা মিডিয়াতেও এসে পড়তেছে, এবং মিডিয়াতে দেওয়ার ক্ষেত্রে এটা একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। তো এই ধর্ষণের প্রবণতার ক্ষেত্রে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয় আমরা সবাই একটা পরিবার থেকেই প্রথমে গড়ে উঠি। সেই পরিবারের শিক্ষার কিছুটা অভাব থেকে যায়, সেটা ধর্ষণের প্রবণতা সেক্ষেত্রে বৃদ্ধিতে সাহায্য করে। যেমন আমি মনে করি যে একটা পরিবারে যদি কেউ বুঝতে পারে যে আমার বোনকে কি সম্মান দিতে হবে, আমার মাকে কি সম্মান দিতে হবে, তাহলে মনে হয় না উনি বাহিরে যে সেই ধর্ষণের কোনো প্রবণতার শিকার হতে পারেন। এছাড়া এর ফলে মনে হয় যে আমাদের পারিবারিক
দিকেও যেমন আমরা অবক্ষয় আছি, যেমন এখন মানে পরিবারগুলো নিউক্লিয়ার ফ্যামিলিতে রূপান্তরিত হচ্ছে। একসময় আমরা দেখতাম খুব বড় পরিবারে আমরা বসবাস করতাম, সেখানে দাদা দাদি চাচা চাচি অনেকেই থাকতো, সবাই থাকতাম, একসাথে আনন্দ করতাম, সময় কেটে যেত, পরিবারকে সময় দিতাম। কিন্তু এটা এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে রূপান্তরিত হচ্ছে। যেমন আমি যখন অফিসে যাই, হয়তো আমার ওয়াইফ যখন জব করবে, উনি অফিসে যাবে, তাহলে আমার বাচ্চাটা বুয়ার কাছে থাকবে, একা একা একটা একাকিত্বের ভিতরে চলে যাবে। তখন ওর ভিতরে এই যে আমাদের যে পারিবারিক যে সৌহার্দ্য, মন মানসিকতা, সেটা থাকবে না। তো ও আস্তে আস্তে তখন অন্যান্য বিষয়ের দিকে ঝুঁকে যাবে। তো সেই ক্ষেত্রে মাদক হতে পারে, ধর্ষণ হতে পারে। এই যে ধর্ষণের প্রবণতা এই কারণেই বেড়ে যেতে পারে। এছাড়াও যে আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমরা পরিবারে যৌন যে শিক্ষাটা, সেটা সবসময় আমরা একটু গোপন করার চেষ্টা করি। মনে করি যে না, এখানে মনে হয় এই শিক্ষাটা দিলে হয়তো ওরা কি না কি ভাববে, বা একটু লজ্জা পেয়ে এটাকে গোপন করার চেষ্টা করে। কিন্তু বর্তমান সরকারের যে পাঠ্যপুস্তকের যে বইগুলোতে আছে, সেখানে কিন্তু আপনি ক্লাস 5 এর পর থেকেই দেখবেন বিভিন্ন বইতে আপনার যৌন শিক্ষাটা সম্পর্কে লেখা আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেটা যদি আপনি পরিবার থেকে শুরু না করেন, তাহলে ক্লাস 6 এ যদি পাঠ্য বইতে দেয়, আপনি তো মনে হয় ক্লাস 6 এর বাচ্চাকে পরিবার থেকেই শিখাতে পারেন যে আসলে যৌন শিক্ষাটা কি? এই যৌন শিক্ষার আ লাভের মাধ্যমে আমরা যে আমাদের যে সেক্সুয়াল ইন্টারকোর্স টাকে মিসইউজ যাতে না করি। তো এই ক্ষেত্রে আবার আমি মনে করি যে ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট বা কলেজ পড়ুয়া স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যদি পরিবার থেকে শিখাতে পারি যে মেলামেশা বা অবাধ মেলামেশার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। সেই সীমাবদ্ধতার থেকে যাতে আমরা বেরিয়ে না যাই, এবং আপনি যদি মনে করেন, আপনি যদি সেই ৯০-এর দশকে চলে যান বা ৮০-এর দশকে চলে যান, তখন কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে সেই অবাধ মেলামেশা তো দূরের কথা, হয়তো রাস্তা দিয়ে হাত ধরে হাঁটাটাও কষ্টকর ছিল। যাই হোক, যুগের পরিবর্তনে আমরা অনেক আধুনিক হয়েছি। আমাদের সবকিছুই অনেক ব্রড মাইন্ডের হয়েছে, সবকিছুই অনেক ভালো হয়েছে। কিন্তু আমাদের এই বিষয়টাকে যদি আমরা সেই ৯০-এর দশকের মতো যদি আমরা ঘরে এনে তাকে এক কাপ চা খাওয়াতে পারতাম, বাবার সাথে পরিচয় করায় দিতে পারতাম, মায়ের সাথে গল্পের ছলে তার সাথে ভালো সম্পর্ক তৈরি হতো, তাহলে মনে হয় ভালো হতো। তাহলে আমরা মনে হয় পার্কে যেয়ে ২ জন মিলে একান্তে সময় কাটানোর চেয়ে পরিবারের সাথে সময় কাটালে সেটা অনেকটাই ভালো হতো। আমার কাছে মনে হয় যে এই মেলামেশার যে সীমাবদ্ধতাটা বা সীমানাটা, সেটা কিছুটা সীমাবদ্ধ করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এক্ষেত্রেও পারিবারিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ধর্ষণের প্রবণতা বাড়ার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় যে ভূমিকা মনে হয় যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে, সে আইন ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গুড গভর্নেন্স, আইনের সুশাসন বা আইনের শাসনের প্রতিষ্ঠা। একটা ছেলে যখন ধর্ষণের প্রবণতা তৈরি হয়, সেই ধর্ষণের প্রবণতা তৈরি হওয়ার আগে কিন্তু তার অন্যান্য প্রবণতাগুলো ম্যাচিউর হয়ে যায়। যেমন হচ্ছে, ধর্ষণ কিন্তু একটা ছেলে কিন্তু শুরুতেই ধর্ষণের মতো কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। সে হয়তোবা প্রথমে মাদক নিবে, মাদকের ক্ষেত্রে হয়তো সিগারেট নিবে, তারপর হেরোইন নিবে। এরকম ভাবে পর্যায়ক্রমে একসময় ইয়াবা সেবন করবে। বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের অপরাধ করবে। সে একসময় ছিনতাই করবে। বিভিন্ন অপরাধজনক প্রবণতা তৈরি হওয়ার পরে তার যে কুসঙ্গটা তৈরি হয়, সেই সঙ্গ থেকেই অনেকটা ধর্ষণের প্রবণতা তৈরি হয়। যে এবং সে মনে করে যে আমি ধর্ষণ করতে পারবো। তো ওই ছেলেটাকে যখন আপনি মাদক সেবন থেকে বাধা দিতেন, তাইলে কিন্তু সে আর পরবর্তীতে ঝুঁকতো না। বা আপনি যদি ধর্ষণের ক্ষেত্রে যদি আসেন, যদি আমি বলি যে অন্য সাইডে না যেয়ে যদি ধর্ষণটাকেই বলি, যে একটা ছেলে কিন্তু শুরুতে ধর্ষণ করবে না। শুরুতে করবে ইভটিজিং। ইভটিজিং এর পরে যদি এর পরবর্তী স্টেজে হয়তোবা আপনার আমার মা বোনের ওড়না ধরে হয়তো টান দিবে। পরবর্তীতে হয়তোবা টান দিয়ে অন্য কোথাও নিয়ে যাবে। এইভাবে কিন্তু আস্তে, আস্তে প্রবণতা শুরু হয়। তো আপনি ইভটিজিং এর পর্যায় থেকে শুরু করেন না। টিচিং এর পর্যায় থেকে আপনি তাকে রুখে দেন, আপনি তাকে শেখান, আপনি তাকে বোঝান। আমাদের বাংলাদেশে তো আপনার ভালো ভালো কিশোর কিশোরী শোধনাগার আছে, সেখানে কিশোর কিশোরীদের জন্য যে আপনার ওদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য যে সরকার যে স্তরগুলো তৈরি করেছে, যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে, সেখানে আপনি দিয়ে দেন। আমাদের বাংলাদেশে দেখা যায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারপর আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছি,
তো সেই ক্ষেত্রে আমরা এরকম ভূমিকা যদি পালন করি যে কারো অপরাধ যদি সেই ইফতিজিং এর পর্যায়ে থেকেই আমরা বন্ধ করে দিই, তাহলে সেই বিষয়টা আর ধর্ষণে যায় না। তো আমার কাছে মনে হয় ধর্ষণের প্রবণতা বাড়ার জন্য অনেক ক্ষেত্রে আমরাও ভূমিকা পালন করতে হয়তো ব্যর্থ হচ্ছি, তাই ধর্ষণের প্রবণতা বেড়ে যাচ্ছে। তো সর্বোপরি মনে হয় সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পরিবার সবকিছুই এই ধর্ষণের জন্য দায়ী, আমার কাছে যেটা মনে হচ্ছে। সেটা পরিবার থেকে যদি আমরা শুরু করি এবং রাষ্ট্র ব্যবস্থায় এসে যদি শেষ করি, আহ প্রত্যেকটা স্তর যদি চেইন অনুসারে কাজ করে, তাহলে ধর্ষণের প্রবণতা বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, আমার যেটা মনে হয়। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে এত সুন্দর করে তার প্রশ্নের আনসারটা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরাও আপনার সাথে অনেকটা একমত যে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পেছনে অবশ্যই সেই বিশাল একটা হিস্টরি বা ইতিহাস থাকে, যেটা হয়তো আমরা আমাদের চোখে পড়ে না বা আমরা অনেকটাই অজান্তে থেকে যায়। কিন্তু যখনই কোথাও কোনো ধর্ষণ হচ্ছে বা এরকম ইনসিডেন্ট হচ্ছে, কেবলমাত্র আমরা সেই ঘটনাটাই আমাদের চোখে আসছে কিংবা সেটাই আমরা জানতে পারতেছি। তো যেকোনো ঘটনা ঘটার আগে যদি আমরা সেটা নির্মূল করার চিন্তা ভাবনা করি কিংবা সেটা যদি নির্মূল করা যায়, সেক্ষেত্রে হয়তোবা আমরা দেখতে পাবো এই ধরনের প্রবণতা অনেক ক্ষেত্রেই কমে আসবে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি, আমরা আছি মেঘনা নিউজের লাইভ আলোচনা অনুষ্ঠানে। আর আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ধর্ষণের প্রবণতা ও প্রতিকার। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন শফিকুল ইসলাম, যিনি সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ফরিদপুরে কর্মরত আছেন। তো আমরা যাব আমাদের অতিথির কাছে, জানতে চাইবো ধর্ষণ সম্পর্কে বা ধর্ষণের নীতিমালা অনুযায়ী। আমরা কিছুক্ষণ আগেও আমি যখন নিউজ পড়তেছিলাম দেখলাম যে সরকারি নীতিমালায় নতুন একটি আহ আইন পাশ হয়েছে, যেটা হচ্ছে ধর্ষণের মামলায় সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড রাখা হয়েছে, এবং সেটার যে বিধান দেওয়া হয়েছে সেখানে 180 দিনের মধ্যেও মামলার নিষ্পত্তি করার ব্যবস্থা রয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের বাংলাদেশের ধর্ষণ কিংবা হচ্ছে বাংলাদেশের আইনে ধর্ষণ নিয়ে কি মূল্যায়ন রয়েছে কিংবা কিভাবে বর্ণনা করা হয়েছে। আমি যদি শুরু করি সেই ইংরেজদের আইন, আমাদের উপমহাদেশীয় আইনের অনুসারে আমরা কমন ল ফলো করি। সেই ইংরেজদের বানানো যে দণ্ডবিধি আছে, সেই 1860 সালের যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধিতে ধর্ষণের সংজ্ঞাও দেয়া আছে এবং ধর্ষণের শাস্তিও দেয়া আছে। তো আমাদের ধর্ষণের শাস্তি সেই উপমহাদেশীয় আইন অনুসারে ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তো পরবর্তীতে আমরা 2000 সালের পূর্বে ধর্ষণের শাস্তিটা যাবজ্জীবন কারাদণ্ড থেকে আবার মৃত্যুদণ্ডতে রূপান্তর করি। কিন্তু পরবর্তীতে যখন আবার নারী শিশু নির্যাতন দমন আইন আসলো 2000, সেই সে আইনের 9 ধারা, 9-1, 9-2 ধারা, সেখানে ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই ধর্ষণের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড রাখা হয়েছে। কয়েকটা এক্সেপশনাল কেসে মৃত্যুদণ্ড রাখা হয়েছে, যদি ধর্ষণ করার সময় মেরে ফেলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান সমাজ ব্যবস্থা এবং বর্তমান যুগের চাহিদা এবং বর্তমান ইনসিডেন্ট গুলোর কারণে সকলেই দাবি করছে যে আইনের কঠোরতা দরকার এবং আইনের কঠোরতা হিসেবে ধর্ষণের যে শাস্তিটা সেটা যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডে রূপান্তর করা উচিত। সেই ক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, খুব দ্রুত সময়ের ভিতরেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করেছেন। কিন্তু আমি বিচারক হিসেবে বিচার যখন করতে যাই, বা যখন বিজ্ঞ জেলা জজ মহোদয় বিচার করে বা উচ্চ আদালত বিচার করে, তখন আমরা 2000 সালের নারী শিশু নির্যাতন দমন আইন তৈরি হওয়ার পূর্বে যখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছিল, তখন আমরা একটা সমস্যা ফেছি। সেই সমস্যাটা হচ্ছে, সাপোজ কেউ যদি ধর্ষণ করে ফেলতো একটা মেয়েকে, তখন সে ভাবতো যে আমার তো শাস্তি মৃত্যুদণ্ড, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। তো আমি এই যদি পারি এই মেয়েটাকে মেরে ফেলে এই এভিডেন্সটাকে আমি সম্পূর্ণভাবে গায়েব করার চেষ্টা করি। ও হয়তো এভিডেন্সটাকে গায়েব করতে পারতো না, কিন্তু ওই মেয়েটার কিন্তু জীবনটা নাশ হয়ে যেত। ধর্ষণের পরেই দেখা যেত তাকে জখম করে তাকে যে কোনো ভাবে গুম করে ফেলে দিয়েছে। এবং সেই গুমের ক্ষেত্রে কিন্তু আমরা তদন্ত করে কয়টা অপরাধীকেই শনাক্ত করতে পারি। সেক্ষেত্রে অনেক অপরাধী কিন্তু ধর্ষণ করে সাথে সাথে
কিন্তু মেরে ফেলার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। 2000 সালের আগে বিচার করার সময় দেখা যেত যে ধর্ষিত হতো তাকে সাথে সাথেই খুন করা হতো এবং চেষ্টা করা হতো যে এই বিষয়টা যাতে কেউ না জানে। তো সেই ক্ষেত্রে ধর্ষিত মানে যে ধর্ষিত হচ্ছে তার তো ধর্ষিত হচ্ছেই, আবার হচ্ছে তার জীবন নাশের সম্ভাবনাও থাকে। আর যে ধর্ষণ করতো সেও মনে করতো যে আমি তো ধর্ষণ করেই ফেলেছি, এর অপরাধ তো মৃত্যুদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে এই যে যে উইটনেস আছে বা যে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিবে বা কোর্টে অভিযোগ দিবে তাকে আমি শেষ করে ফেলি। তাইলে হয়তো বা অন্য কেউ জানবে না। তো তখন কি হইতো এক্ষেত্রে যে কি ধর্ষণের পর স্যার একটা অন্যায় করতে গিয়ে আরো একটা অন্যায় হয়ে যাচ্ছে না? ইয়েস এই ক্ষেত্রে সে ধর্ষণও করলো এবং সে নিজেকে সেভ করার জন্য মনে করলো যে যে অ্যাকিউজড আছে, যে অভিযোগকারী আছে তাকেও আমি মেরে ফেলি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ধর্ষণও হতো, প্লাস হচ্ছে আবার আপনার মার্ডারও হয়ে যেত। তো সেক্ষেত্রে বিচারকরা এই জিনিসটা ফিল করতে থাকবে যে ধর্ষণের মামলা আসলে তখন দেখা যাচ্ছে ধর্ষণকারী মেয়েটাকে মেরে ফেলছে। তো তখন এই কারণটা আমরা যখন বের করতে যাই তখনই আসামির সাথে কথা বলে বুঝতে পারি যে ও আসলে তখন আর নিরুপায় হয়ে যায় যে আমি তো ধর্ষণ করেই ফেলেছি, এর এর থেকে তো পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নেই। তো আমি তাইলে এই মেয়েটাকে যদি মেরে ফেলি তাহলে হয়তো আমার এই ধর্ষণের ব্যাপার কেউ জানবে না। তো আমি বর্তমান আইনকে সাপোর্ট করি। মানে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় যে বৈঠক ডেকেছেন এবং অর্ডিন্যান্সের মাধ্যমে যে আইন জারি করতে যাচ্ছেন সেটাকে আমি শ্রদ্ধা বোধ করি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের আইনের যে বিষয়টা আছে সেই সাথে ধর্ষণকারীর যে মন মানসিকতা থাকবে একটু সমন্বয় করা উচিত ছিল। যেমন আপনার যদি সেই 2000 সালের আগের ঘটনায় যদি আমরা আবার ফিরে আসি এবং ফিরে আসার মাধ্যমে ধর্ষণকারী ধর্ষণও করলো এবং ধর্ষণ করার পরে ওই মেয়েটাকে মেরেও ফেললো, তাহলে কিন্তু আমি ধর্ষিতার জীবনও হারাচ্ছি এবং কারো জীবন যদি হারিয়ে যায় সে আর কি প্রতিকার করবে। আর রাষ্ট্র তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার কাছে মনে হয় যদি 100% যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা কতগুলোই শনাক্ত করতে পারবো, কতটুকু সক্ষমতা আমাদের আছে। ধর্ষণের পর যদি মেরে ফেলে এবং মেরে ফেলার পর যদি লাশটি গুম করে ফেলে সেটা কতটুকু সক্ষমতা আছে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সাকসেসফুলি অপারেশন করতে পারবো। আমার কাছে মনে হয় আমাদের আরেকটু ভাবার দরকার ছিল, আরেকটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। তো বর্তমানে যে আইন বর্তমানে যে বহাল আছে সে আইনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিচার করছি, বিচার বিভাগের বিভিন্ন রায় আসছে। আপনি দেখেন অনেক আলোচিত রায়ও কিন্তু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বিদ্যমান আইনের মাধ্যমে সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি কঠোর আইন প্রয়োগ করতে যাই, আইন প্রয়োগ করার কনসিকুয়েন্সটাও কিন্তু আমাদের বুঝতে হবে। কঠোর আইন তৈরি করার ফলাফল কিন্তু সবসময় যে পজিটিভ হবে তা না, কিছুটা নেগেটিভও হইতে পারে। তো এই বিষয়টা ভাববার বিষয় এবং আমার কাছে মনে হয় সেটা মৃত্যুদণ্ড যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম কোনো কিছু করে থাকেন এবং যদি সংসদে পাশ হয়ে যায় বা অর্ডিন্যান্সটা জারি হয়ে যায়, তাহলে বিচারের ক্ষেত্রে আমরা কখনোই আশা করবো না যে 2000 সালের আগের যে ঘটনাগুলো ঘটতো সেই ঘটনাগুলো ঘটছে। আমি আশা করি এরকম কিছু একটা ঘটবে। আর হচ্ছে ধর্ষণের যে বিষয়টা, ধর্ষণ কিন্তু এট ফার্স্ট টাইমে হয় না। ধর্ষণ হওয়ার কিন্তু বিভিন্ন প্রক্রিয়া থাকে। যেমন হচ্ছে যদি আমরা দেখি বেশিরভাগ মামলাগুলো যখন আসে তখন কিন্তু ধর্ষণের মামলাগুলো এভাবেই আসে। আহ অভিযোগকারী এসে বলেছে যে আমাকে ধর্ষণ, পরবর্তীতে যখন যে ধর্ষণকারী তাকে যখন ডাকা হয় তখন সে বলতো যে ওর সাথে আমার সাথে প্রায় 2 বছর বা 3 বছরের প্রেমের সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইজনের বোঝাপড়ার মাধ্যমেই সেক্সুয়াল ইন্টারকোর্স হতো। তো পরবর্তীতে কোনো বনিবনা না হওয়ার কারণে বা কোনো সম্পর্কে ফাটল ধরার কারণে মেয়েটা ধর্ষণের অভিযোগ করেছে। তো সেই ক্ষেত্রে এই অভিযোগের উপর ভিত্তি করে যদি আমি তাকে শাস্তি যদি মৃত্যুদণ্ড দিয়েই ফেলি তাহলে আমি কতটুকু মানে ভালো বিচারক হলাম আর সৃষ্টিকর্তার কাছেই আমার স্থান কোথায় আছে, সমাজের কাছে আমার স্থান কোথায় আছে। আমার কাছে মনে হয় তখন নিজেই সন্দিহান হয়ে যাব, কারণ আম ধর্ষণের ক্ষেত্রে এখানে
যে 100% কেস সত্যি হয় তাও না, আবার সব যে মিথ্যা হয় তাও না। অনেক সত্য মিথ্যা যাচাই করে যেহেতু ধর্ষণের অপরাধের বিচার করা হয়, সেহেতু এক্ষেত্রে আইনটা রিজিড হইলে অনেকে সেটার ভুক্তভোগী হতে পারে, অনেকটা ক্রস ফায়ারের মতো। তো আমার কাছে মনে হয় বর্তমানে যে আইন বিদ্যমান ছিল, সেই আইনের মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতাম এবং কিছুটা বিচারের ক্ষেত্রে যদি তথ্য প্রযুক্তি বা বিভিন্ন বিষয় আধুনিকায়ন করা হতো তাহলে হয়তো ভালো হতো। তো মৃত্যুদণ্ড আহ, আহ, যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটাও আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভেবে চিন্তে দিয়েছেন। তবে আমরা আশা করি আহ, এর মাধ্যমে কোনো নিরীহ লোক ফেঁসে যাবেন না, বা এই আইনের কোনো অপব্যবহার হবে না, এটা আমি আশা করি। আমরাও আইনের প্রতি শ্রদ্ধা রেখে জানাতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেই সংশোধনী ডিসিশন কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, প্রত্যেকটা ধর্ষণকারী তার যথার্থ ভাবে হচ্ছে তার অপরাধের জন্য শাস্তি পাবে, এবং যারা ধর্ষিত হচ্ছে ভিকটিমগণ তারাও তাদের যথার্থভাবে মূল্যায়ন করা হবে। এইভাবে যদি আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করা হয়, মনে হয় না বাংলাদেশে খুব বেশি দূর ধর্ষণকারী কিংবা এরকম অপরাধ প্রবণতা এগোতে পারবে। তো দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আমরা যেতে যাচ্ছি, কিছু কমেন্টস পড়ে আসতে চাচ্ছি এবং জেনে আসতে চাচ্ছি কারা আছেন আমাদের সাথে। তো আমরা কিছু কমেন্ট সেকশনে যাব এবং পরে আসব। তুহিন খান আমাদের লিখেছেন, নতুন আইন যে প্রয়োগ করা হলো সেটা কতটা কার্যকর ভূমিকা পালন করবে, তা কি সঠিকভাবে ব্যবহার হবে কিনা। তার একটা জানতে চাওয়া, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নতুন আইনের সংশোধনী দিয়েছেন সেটা কতটুকুই পদক্ষেপ নেওয়া হবে কিংবা তার কার্যকারিতা কতটুকু। ধন্যবাদ তুহিন খান। আমি সেটাই বলতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিচার বিশ্লেষণ করেই সব কাজ করেন এবং অত্যন্ত বুদ্ধিমতী একজন। তো তার কাছে আমরা আসলে জাতি অনেক কিছু পেয়েছে তার কাছ থেকে, এবং আমরা আরো অনেক কিছু আশা করি। তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ভেবেচিন্তেই হয়তো এই যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমাদের আইনের ক্ষেত্রে যদি আমি আইন কঠোর করি, সে আইনের সাথে সংশ্লিষ্ট যারা আছে, যেমন হচ্ছে আপনার একটা যদি মামলা হয়, সেই মামলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মামলাটা দায়ের করা হয় থানায়। সেই থানায় যদি মামলাটা অভিযোগ গ্রহণ করার সময় যদি সঠিকভাবে তদন্ত করে যে আসলে এটা ধর্ষণ হয়েছে কিনা, বা তাদের ভিতরে কি অন্য কোনো সম্পর্ক ছিল কিনা, বা কোনো সামাজিক রেষারেষির কারণে বা কোনো সম্পর্কের ফাটল ধরার কারণে কি এই ধরনের অভিযোগ এসেছে কিনা, সেক্ষেত্রে আহ পুলিশ বিভাগকে সচেতন হতে হবে। আহ থানায় যিনি ওসি সাহেব থাকবে তাকে যত্ন সহকারে মামলাটা তদন্ত করে মামলাটা গ্রহণ করতে হবে। এবং সেই সাথে সাথে মামলাটা যখন 24 24 ঘন্টার ভিতরে যখন আসামি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আসবেন, তখন উনিও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটও তাকে যথাযথভাবে পরীক্ষা করে দেখবেন যে এর পিছনে আর কোনো কারণ আছে কিনা, বা সেই ক্ষেত্রে আমাদের বিচার এবং পুলিশের যে ভূমিকা, সেক্ষেত্রে আরো অনেক তৎপর হওয়া উচিত আমার কাছে মনে হয়। নয়তো আমরা হয়তো অনেক মানে তাজা তাজা প্রাণ হারিয়ে ফেলবো, এবং আমাদের দেশে মৃত্যুদণ্ডের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। আমরা জানি যে বেশ কয়েকটা দেশেই কিন্তু মৃত্যুদণ্ড নেই, মৃত্যুদণ্ডের বিধান নেই। কারণ মৃত্যুদণ্ডের মাধ্যমে কোনো ফ্যামিলিতে ভালো কোনো কিছু বয়ে আসে না। হয়তো মৃত্যুদণ্ড হলে আপনার কোনো ভাইকে হারাবেন, আপনার কোনো চাচাকে হারাবেন, কোনো মামাকে হারাবেন। তো আমরা চাই যে কোনো সংশোধনের একটা ব্যবস্থা থাকুক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি পুলিশ তদন্ত অফিসার যিনি আইউ থাকবে উনি যদি সঠিক ইনফরমেশন দেন, যিনি মেডিকেল রিপোর্ট দিবেন, মেডিকেল অফিসার যদি সঠিক তথ্য দেন, এবং যিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট থাকবেন উনি যদি সঠিকভাবে মামলাটা গ্রহণ করেন, এবং বিজ্ঞ বিচারক যদি মামলাটা সঠিকভাবে বিচার করেন, তাহলে হয়তো ফলপ্রসূ কোনো ফলপ্রসূ কোনো কিছু বয়ে নিয়ে আসবে দেশের জন্য। আদারওয়াইজ এটার কোনো নেতিবাচক প্রভাব আমাদের সমাজে পড়তে পারে। যেমন বললাম যে ধর্ষণ যিনি করবেন উনি সাথে সাথেই ধর্ষিতাকে মেরে ফেলার একটা প্ল্যান করবেন। তো আইন কঠোর হওয়ার সাথে সাথে আমাদের আইন প্রয়োগের যে ব্যবস্থা আছে, সে আইনের মাধ্যমে যে বিজ্ঞ বিচারক যিনি আছেন, এবং সে আইনের যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে,
যেমন বিজ্ঞ বিচারকের রিপোর্ট দিবেন আইও এবং মেডিকেল অফিসার, তাদেরকে ক্ষেত্রে অনেক আধুনিকায়ন হতে হবে, অনেক তৎপর হতে হবে, অনেক সূক্ষ্ম হতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করলে মনে হয় আমরা সমাজ খুব বেশি ভালো কোনো কিছু করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি, দর্শক, আশা করি আপনার প্রশ্নের যথার্থ উত্তর আপনি পেয়ে গেছেন। কেননা ধর্ষণের সাথে অনেকগুলো বিচারিক কার্যালয় যেহেতু জড়িত, তো প্রত্যেকটা আমরা আশা করব যে প্রত্যেকটা নিজ নিজ জায়গা থেকে যেন মামলাগুলো এমন ভাবে আহ আহ গঠন করা হয়, কিংবা তদন্ত কমিটি যেন স্বচ্ছতার সাথে কাজ করে যায়, তাহলেই কেবল ধর্ষণের সঠিক বিচার আমরা আশা করতে পারি। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি, মেঘনা নিউজের লাইভ আলোচনা অনুষ্ঠানে আছি আমরা। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণের প্রবণতা এবং তার প্রতিকার। আমাদের সাথে আলোচনার জন্য আজকে যুক্ত হয়েছেন সহকারী জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি কর্মরত আছেন ফরিদপুরে, শফিকুল ইসলাম। তো আমরা আলোচনায় আসছি এবং তার সাথে আলোচনা করতেছি। দর্শক, আপনি চাইলে আমাদের মতামত জানাতে পারেন, কিংবা আপনার প্রশ্ন থাকলে সেটি করতে পারেন আমাদের কমেন্টস বক্সে। তো আমরা যাব আমাদের অতিথির কাছে। স্যার, জানতে চাইবো যে একটা ধর্ষক তৈরি হওয়ার ক্ষেত্রে, কিংবা একজন কিছু একটু আগে যখন আপনি বলতেছিলেন যে পরিবার মুখ্য ভূমিকা রাখে এ ধরনের কাজের ক্ষেত্রে, কিংবা ধর্ষণের ক্ষেত্রে যে প্রবণতাটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও পরিবারের একটা মুখ্য ভূমিকা রয়েছে। তো একজন ধর্ষক তৈরি হওয়ার ক্ষেত্রে কি কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? পরিবারের পাশাপাশি আর কোনো কারণ থাকতে পারে কিনা, বা সেগুলো কি? উম, একজন ধর্ষক তৈরি হওয়ার ক্ষেত্রে আমার কাছে যে প্রধান যে বিষয়টা মনে হয়, একসময় আমার কাছে প্রশ্ন আসে যে একটা মেয়েকে যদি আমি সেফ কাস্টডি মনে করছে, না এই মেয়েটা পরে সেফ থাকবে, তাহলে আসলে কার কাছে সেফ থাকবে? সে কি আহ, আহ, কার কাছে সেফ থাকতে পারে? যেমন সে কি তার বাবার কাছে সেফ থাকবে, তার ভাইয়ের কাছে সেফ থাকবে, তার চাচার কাছে সেফ থাকবে, তার মামার কাছে সেফ থাকবে? এই মেয়েটা আসলে কার কাছে নিরাপদে থাকবে? তো আমি ভাবতে ভাবতে তখন ভাবি যে আমাদের দেশে তো অহরহ বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, চাচা তার ভাতিজিকে ধর্ষণ করছে, মামা তার ভাগ্নিকে ধর্ষণ করছে। এটা কিন্তু অহরহ ঘটছে। তো সেই ক্ষেত্রে এই যে ধর্ষণের যে বিষয়টা, আহ, কেন যে এই যে ধর্ষণের যে যে সিকোয়েন্সটা, সেটা কিন্তু কোনো রিলেশনের উপর ভিত্তি করে হচ্ছে না। আমার কাছে মনে হয় যদি আহ, এই ওই মেয়েটাকে কোনো চাচা, মামা বা বাবা, এই এই সম্পর্কের চেয়েও মনে হয় গুরুত্বপূর্ণ যে একটা ভালো মানুষের কাছে রাখা। একটা ভালো মানুষ যখন মেয়েটার কে রাখবে, তখন ভালো মানুষের কাছে সেফ থাকবে। সেই ভালো মানুষটা হতে পারেন আপনি, আমি, মেয়েটার বাবা, মেয়েটার চাচা, মেয়েটার মামা। আহ, তার সাথে মেয়েটার সাথে সম্পর্কে যাই হোক না কেন, আমার কাছে মনে হয় ভালো মনের মানুষটার খুব অভাব আছে। এবং এই ভালো মনের মানুষটার অভাবের কারণে আমাদের ধর্ষকের পরিমাণও বেড়ে যাচ্ছে। দেখেন, আপনি আপনি ভাবেন, এই মা ক্ষেত্রে যদি ছেলে। স্যার একটু ইন্টারাপ্ট করি আমরা, এক্ষেত্রে নৈতিক মূল্যবোধটা কতটুকু জাগ্রত করা প্রয়োজন, কিংবা আমাদের মানসিক চিন্তা ভাবনার কি পরিবর্তনের কতটুকু যথার্থ মূল্যায়ন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমাদের নৈতিক যে মূল্যবোধ, আহ, সেটার যে উন্নয়ন, সেটা উন্নয়নটা মানে উৎকর্ষ বা উন্নয়ন যেটাই আমরা করি না কেন, সেটা প্রত্যেকটা মানুষের ভিতরে তৈরি করে দিতে হবে যে না, সে আমার মা, সে আমার বোন, সে আমার ভাগ্নি, সে আমার ভাতিজি। সেক্ষেত্রে আমার আমার ভিতরে যে পৈশাসিক যে রূপটা আছে, সেই রূপটাকে আমাকে অবশ্যই দমন করে রাখতে হবে। আমি যদি আমার পৈশাসিক রূপটা দমন করতে পারি, তাহলে সে আমার মা হোক, সে আমার মেয়ে হোক, সে আমার বোন হোক, যেই হোক না কেন, সে আমার কাছে নিরাপদ। সে যদি রাস্তার পথযাত্রীও হয়, সে যদি কোনো পথিকও হয়, সে যদি ইউনিভার্সিটি পড়ুয়া কোনো মেয়েও হয়, তাহলে আমি মনে করি যে সে আমার কাছে নিরাপদ। তো এই ধর্ষণকারীর যে পৈশাসিক মানসিকতা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই স্টেজটা কিন্তু অনেক কঠিন স্টেজ। যেমন একজন ধর্ষণকারী যখন তৈরি হয়, সে কিন্তু শুরুতেই ধর্ষণ করবে না, যেটা আমি প্রথমেই বলেছি, যে ধর্ষণকারী তৈরি হবে স্টেজ বাই স্টেজ। আপনি যখন দেখবেন যে সে রাস্তায় ঘুরঘুর করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছে। তো
তো ধর্ষণকারীর পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তার নৈতিক অবক্ষয় হতে থাকে, ধীরে ধীরে নৈতিক অবক্ষয় হতে থাকে, এবং সেই নৈতিক অবক্ষয় হতে হতে একসময় ধর্ষণে রূপান্তরিত হয়। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অত্যন্ত জরুরি আমাদের সেই মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে। এবং আমি যেটা মনে করি, ধর্ষণকারীর পরিমাণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে মনে হয় যে আমরা সফলতা মানি সবসময় চিন্তা করি ভালো রেজাল্ট, ভালো কোনো ফলাফল, ভালো কোনো চাকরি, ভালো কোনো পজিশনে চলে যাওয়া। কখনোই ভাবি না যে আসলে ভালো মানুষ হওয়া দরকার। হ্যাঁ, এবং আপনি পরিবারে দেখবেন তার ছেলেকে বলে যে ক্লাসে ফার্স্ট হইতে, তো কখনো বলে না যে বাবা তুই কি ভালো মানুষ কিনা? ভালো একজন মানুষ হ। এটা কিন্তু কখনো বলে না। পরিবার থেকে যদি আমি আমি মানে আমার ছেলেকে সবসময় আমি বলতাম বা আমি বলবো যে ক্লাসে ফার্স্ট বয় হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক জরুরি। এটা যদি আপনার পরিবার আপনাকে ছোটবেলায় বলে, তাহলে আমার কাছে মনে হয় না আপনি পরবর্তীতে কোনো ধর্ষক হতে পারবেন। আমার কাছে অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে সুন্দর করে তার প্রশ্নের বিশ্লেষণ দেওয়ার জন্য। প্রত্যেকটি পরিবারের উচিত তাদের সন্তানের প্রতি আলাদাভাবে কেয়ার করা, যেন তার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে কিংবা কি শিখছে। সেক্ষেত্রে আমরা কেবলমাত্র লেখাপড়ার প্রতিযোগিতার পাশাপাশি আমরা নৈতিক চরিত্র গঠনের দিকেও যদি আমরা গুরুত্ব আরোপ করি, আমার মনে হয় যে প্রত্যেকটা সন্তানই সুন্দরভাবে বেড়ে উঠবে তার পরিবারে। স্যার, ছোট্ট করে জানতে চাইবো আপনার অভিজ্ঞতা সম্পর্কে। পূর্বের তুলনায় বর্তমান সময়ে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, বা মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যে ধর্ষণের মামলাগুলো বেড়ে যাচ্ছে এরকম কিছুটা হচ্ছে কিনা, বা তুলনামূলকভাবে মামলাগুলোর সাথে আহ কতটা পার্থক্য রয়েছে, যে পূর্বে কতটা মামলা ধর্ষণের ছিল বা বর্তমানে সেটা কি বেড়েছে কিনা কমেছে, সে সম্পর্কে যদি একটু বলতেন। পূর্বের যে মামলার জের এবং বর্তমানে মামলার জেরের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা সবাই জানি যে আসলে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে, মামলার পরিমাণও বেড়ে যাচ্ছে। আমরা জটেও আমাদের বিচার বিভাগ ভুগছি। আম, আমার কাছে মনে হয় পূর্বের তুলনায় বর্তমানে ধর্ষণের মামলার পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মামলার পরিমাণ বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে আহ, যখন অভিযোগকারী অভিযোগ দিতে আসে, তখন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ধর্ষণ হয় না, না হওয়ার পরেও সে হয়তো বা ওই ছেলেটাকে ফাঁসানোর জন্য বা অন্য কোনো সুযোগ গ্রহণ করার জন্য আহ, হয়তো ধর্ষণের কোনো মামলা দেয়, মনে করে যে ধর্ষণের মামলা করলে হয়তো বা সে অন্য কোনো ভাবে বেনিফিটেড হবে। তো এই মিথ্যা মামলার তৈরি হওয়ার কারণে আমাদের মামলা জট বেড়ে যাচ্ছে। আর বর্তমান যে যুগ, ডিজিটালাইজ যুগ, যে কোনো কোথাও ধর্ষণ হলেই সেটা খুব দ্রুত নিউজে এসে পড়তেছে। আমরা আমাদের সবার হাতে মোবাইল থাকে, এবং সেই মোবাইলে ছোট্ট একটা ক্যামেরা থাকে। তো এর মাধ্যমে আমরা অনেক এর আগে আমরা যে বিভিন্ন জায়গায় দেখেছি, এবং সেই আহ, উম, অঞ্চলের নাম নাই বলি, সেখানে জি। ধর্ষণের সাথে সাথে ভিডিও করেও ছেড়ে দেওয়া হয়েছে, এবং সে অনেক কাকুতি মিনতি করেও কিন্তু সেখান থেকে রেহাই পায়নি। তো সেটা কিন্তু এর ইতিপূর্বে আমাদের দেশে ঘটেনি এরকম ঘটনা, যে মায়ের বয়সী একটা মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তো এইটার ফলে এটা আমি দেখলাম যে এখানে সে দ্রুত প্রযুক্তি ব্যবহার করেছে, তেমন সে পার্শ্ববর্তী দেশগুলোতেও শিক্ষা গ্রহণ করেছে। আপনি দেখেন আমাদের দেশে বাসে রেপ কয়টা হচ্ছে এর আগে? খুব কম, কিন্তু বা হতো না বললেই চলে, বাসে রেপ হতো না বা বাসে ইফটিজিংয়ের শিকার হতো না। আপনি দেখেন ভারতের থেকে যখন খবর আসলো, পরবর্তীতে কিন্তু আমাদের দেশেও কিন্তু এই জিনিসটা শুরু হলো। তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম প্রতিবেশী দেশ থেকে? প্রতিবেশী দেশ থেকে আহ, যেখানে প্রতিবেশী দেশ নিজেদের ব্যবহৃত গাড়ি তৈরি করে ফেলে, সব নিজেদের অস্ত্র তৈরি করে ফেলে, সবকিছু নিজেদের তৈরি করে ফেলে, অত এত ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের, কিন্তু আমরা কি তাদের কাছ থেকে ধর্ষণটা কি শিখলাম? আমরা কি পার্শ্ববর্তী দেশগুলো থেকে কি নেগেটিভ জিনিসগুলো শিখতেছি? আমরা কি দিনে দিনে এইভাবে মানে নেগেটিভ জিনিসগুলো শিখে শিখেই কি বড় হচ্ছি? আমাদের ধর্ষণের পরিমাণ যেমন বেড়ে গিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে মিডিয়াতে
ধর্ষণের যে খবরগুলো প্রচার করা হচ্ছে, এর ফলে অনেকে নতুন নতুন পদ্ধতির যে ধর্ষণ যে যেমন অনেকে বাসে ধর্ষণ করছে, অনেকে এই যে ভিডিও ধারণ করে ধর্ষণ করছে। এই বিষয় কিন্তু আমাদের দেশে শুরু ছিল না। এটা অন্যান্য দেশের যে থেকে যে বিভিন্ন নিউজ আসার পরে হয়তো আমাদের দেশের তরুণরা ওই অপরাধের দিকে ঝুঁকে গিয়েছে এবং তারাও ভাবলো যে ওইখানে তো এরকম হয়, তাহলে আমরা একটু এরকম করে দেখি কেমন লাগে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ধর্ষণের পরিমাণ আগের থেকে বর্তমানে বেড়ে গিয়েছে এবং সেই বাড়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের মিডিয়াতে সেটা প্রচার করা হচ্ছে, আহ, এবং মিডিয়ার প্রচার অনুসারে তাদের মনেও সেই চিন্তা তৈরি হচ্ছে যে আসলে ওই দেশগুলোর মানুষ যে ধর্ষণ এভাবে করে তো এতে কি শান্তি আছে দেখি, চেষ্টা করে। তো হয়তো ওই পৈশাচিক মন মানসিকতা থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু ওই দিকেই ধাবিত হচ্ছি। দেখেন এখন কিন্তু আমাদের সেই বাসে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, সেই ধর্ষণকারী তার নিজের ফোনে ভিডিও করে রাখছে এবং সেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি দেখেন ভারতে অনেক শর্ট ফিল্ম আছে এই যে যে ধর্ষণকারী নিজের ফোনে ভিডিওটা রেখে দেয়, তারপরে ব্ল্যাকমেল করে মেয়েটাকে। এরকম বিভিন্ন ধরনের শর্ট মুভিজও আছে। কিন্তু আমাদের দেশে কয়টা ঘটনা ঘটতো আপনি যদি ভাবেন 2005 সাল বা 2007 সালের পূর্বে কয়টা ঘটনাই বা ঘটতো। পরবর্তীতে যখন আমরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাই, সেই ধর্ষণ যে অপরাধ সেই অপরাধটা আমরা করি, সেই সাথে আমাদের প্রযুক্তির যে ব্যবহার সেই ব্যবহারটাকেও আমরা করছি এবং প্রযুক্তিগত ভাবেও ধর্ষিত যিনি হচ্ছেন তাকে আমরা মানে নাজেহাল একটা অবস্থায় ফেলে দিচ্ছি, যে সকলের কাছে তাকে উপস্থাপন করছি। তো আমার যেটা মনে হয় যে আগামীতে ধর্ষণের মামলার পরিমাণ হয়তো আরো বেড়ে যাবে যদি আমরা বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ না করতে পারি। তো সেই আগের কথাই বলবো যে আহ, পূর্বের মামলার পরিমাণ কম হলেও বর্তমানে মামলার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও মামলার পরিমাণ বেড়ে যাবে যদি আপনি আপনার মানুষটাকে নিয়ন্ত্রণ না করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা বাড়বে এবং সেই সাথে ধর্ষণের পরিমাণ কমে আসবে। আমরা জানতে চাইবো আপনার কাছে যে একজন ধর্ষণকারী সচরাচর তাদের যে সহযোগী কিংবা একা কি ধর্ষণ করা সম্ভব হয় কিনা আমি জানি না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ কিছু জায়গাতে যে তাদের একটা দল বা গ্রুপ রয়েছে, যেই গ্রুপের মাধ্যমে কয়েকজন সদস্যর সহযোগিতায় কিংবা কয়েকজন সদস্যের মাধ্যমে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো জানতে চাইবো যে এক্ষেত্রে বন্ধু বান্ধব কিংবা সহকর্মী যারা রয়েছেন তাদের ভূমিকা কতটুকু থাকে বা তারা কি এক্ষেত্রে সহযোগিতা করতেছে কিনা। উম, আমি শুরুতে যেটা বলতে চাই, ধর্ষণের মামলা যখন আসে, যখন ধর্ষকের পরিমাণ একজন থাকে তখন আমরা বিচারের ক্ষেত্রে কিছুটা সন্দেহ পোষণ করি মাঝে মাঝে। যেমন আপনি যদি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক মেয়েকে যদি সে ধর্ষণের ঘটনায় নিয়ে আসেন, একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে প্রাপ্তবয়স্ক পুরুষ একার পক্ষে ধর্ষণ করা অনেকটা কঠিন। কারণ হচ্ছে সেই মেয়েটার আশেপাশে সে চিৎকার করে বা মেয়েটা যদি ডিফেন্স করে, আহ, এটা অনেকটাই কঠিন ধর্ষণ করা। একজন পুরুষের পক্ষে একজন মেয়েকে ধর্ষণ করা কঠিন। তো সেক্ষেত্রে আমাদের যারা ধর্ষণকারী আছেন তারা প্ল্যান করে যে কষ্ট করে কেন চেষ্টা করবো, সেই ক্ষেত্রে আমি ফেঁসে যেতে পারি বা ওই মেয়েটা যে কোনো ভাবে ডিফেন্স করে চলে যেতে পারে। তো আমি হয়তো এই কাজটা আহ, পর্যায়ক্রমে নাও করতে পারি বা সফল নাও হতে পারি। তখন সেভাবে যে আমার গ্যাং এ লোকের পরিমাণ বেড়ে নেওয়া বা একাধিক লোক যদি থাকে তাহলে ধর্ষণ করাটা সহজ হবে এবং সেক্ষেত্রে মেয়েটাকে হয়তো হেনস্থা করাও সহজ হবে। সেক্ষেত্রে যারা ধর্ষণকারী আছে তারা হয়তো একটা গ্রুপে লিপ্ত হয় বা একটা দলে লিপ্ত হয়। আহ, তো সেই গ্রুপের মাধ্যমে ধর্ষণটা হয় এবং সেই গ্রুপের মাধ্যমে ধর্ষণ হওয়ার পিছনে আমি মনে করি যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে আমাদের যে তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের যে ওয়েবসাইট গুলো অনেক ডেভেলপ হয়েছে। সেই ওয়েবসাইট একসময় আমরা দেখতাম যে
বাজারে যখন সিডির প্রচলন ছিল তখন যাদের বয়স ছোট থাকতো তাদেরকে অনেক মুভি দেখার ক্ষেত্রে অনেক সিডি ভাড়া দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকতো। তো সেই সিডির দোকানদার হয়তো বা ওই সিডিগুলো তাদের ভাড়া দিত না। তো এখন তথ্য প্রযুক্তির অগাধ ব্যবহারের কারণে একটা ছোট বাচ্চাও যে কোনো ওয়েবসাইটে ঢুকে যেতে পারতেছে এবং বেশ কিছু পর্ন ওয়েবসাইটও আমাদের দেশে চালু আছে, সবাই ইউজ করতে পারছে। সেক্ষেত্রে একটা উম, ছেলে যখন ছোট থেকেই এই পর্ন ওয়েবসাইটে যোগাযোগ রাখে, সে এই যে ধর্ষণ যে 4-5 জন মিলে ওই পর্ন মুভিগুলোতে করে, সেটা সে দেখে এবং তার ফলে তার মনে মনে হয় যে না আমরা তাহলে গ্যাং বাই গ্যাং ধর্ষণ করার চেষ্টা করি। তো তখন তার বন্ধু বান্ধব যারা থাকে, ধর্ষণকারীর লেভেলের যারা বন্ধু বান্ধব থাকে, তারা একটা দলে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে আমি মনে করবো যে ধর্ষণের ক্ষেত্রে তার সহযোগী হিসেবে তার বন্ধু বান্ধবের অপরিসীম ভূমিকা থাকে। কারণ হচ্ছে আমি মনে করি সঙ্গদোষে লোহা ভাসে। তো সেই বন্ধু যখন আরেক বন্ধুকে ইনফ্লুয়েন্স করে, সে কিন্তু শুরুতেই ধর্ষণের জন্য ইনফ্লুয়েন্স করে। সে শুরুতে হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে, চল বন্ধু আজকে স্কুল ফাঁকি দিই। দ্বিতীয় দিন ইনফ্লুয়েন্স করতে পারে, চল বন্ধু আজকে স্কুল ফাঁকি দিয়ে তাহলে সিগারেট খাই। তৃতীয় দিন ইনফ্লুয়েন্স করতে পারে, ওইখানে একটা গাঁজার আসর আছে, চল ওইদিকে। এভাবে আস্তে আস্তে সে মানে আহ, মাদক চিন্তায় বিভিন্ন বিষয়ের সাথে ইনভলভ করতে করতে একসময় ধর্ষণের গ্যাংও তৈরি হয়ে যাবে তাদের মাঝে। যেমন আমরা মাঝে মাঝে শুনি বেশ কিছু লোক ধর্ষণে সেঞ্চুরি করে এবং সেটা উদযাপনও করে, বিভিন্ন ক্ষেত্রে উদযাপনও করা হয়। যদি আপনি যে বিষয়ে সেঞ্চুরি করছেন এবং যেই ধর্ষণের বিষয়টা আপনি উদযাপন করছেন, কার সাথে উদযাপন করছেন? আপনি তার একা একা উদযাপন করছেন না। আপনি অবশ্যই আপনার বন্ধুদের সাথে উদযাপন করছেন। তাহলে কারা? সেটা আপনার কাছেরই বন্ধু, যিনি আপনাকে এই পথে এনেছেন এবং আপনাকে ধর্ষণের কাজে সাহায্য করছেন। তা আমি মনে করি ধর্ষণকারীকে সাহায্য করার ক্ষেত্রে তার বন্ধুদের ভূমিকা অপরিসীম। এখানে তার বন্ধুরাও যদি ওই কোয়ালিটির হয়ে থাকে বা ওই লেভেলের হয়ে থাকে, তাহলে ধর্ষণের পরিমাণ সন্দেহে বেড়ে যেতে পারে এবং তার ধর্ষণ করার প্রবণতাও বেড়ে যাবে। তো আমি সেই পূর্বের কথায় ফিরে আসি। বন্ধু নির্বাচনের যে দিকগুলো আছে, ভালো দিকগুলো যে আছে বন্ধু নির্বাচন কিভাবে করতে হয়, সেটা হয়তো আমাদের মানে আমরা যুগের চাহিদায় ভুলে যাচ্ছি। কিন্তু সেই শেখ সাদির গল্প আছে, ভালো ভালো বই আছে, সেখানে কিভাবে বন্ধু নির্বাচন করতে হয় সেটা আমাদের আবার করা উচিত। আমাদের ওইভাবে বন্ধু নির্বাচন করা উচিত। আমাদের বন্ধু কোনো মাদক সেবনকারী হবে না, আমাদের বন্ধু কোনো ছিনতাইকারী হবে না, আমাদের বন্ধু কোনো ধর্ষণকারী হবে না। আমাদের বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে সেই আগের যে নীতি আছে, আগের যে প্রিন্সিপাল আছে, সেটা আবার ফলো করা উচিত আমার মনে হয়। তো সেটা যদি আমরা ফলো করি, তাহলে আমার বন্ধু ধর্ষণকারী হবে না। আর আমার বন্ধু যদি ধর্ষণকারী না হয়, তাহলে আমিও ধর্ষণকারী হব না এবং একসময় দেশ থেকে এই ধর্ষণকারীর পরিমাণ কমে যাবে বা একসময় একদম নিশ্চিহ্ন হয়ে যাবে আমার মতে। আমরাও আশাবাদী আমাদের সম্মানিত অতিথির সাথে যে একটা সময় এরকম হবে যে আমাদের দেশে ধর্ষণের প্রবণতাটা একেবারেই কমে আসবে। তো দর্শক, আমাদের চলছে আলোচনা অনুষ্ঠান, আর আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন ফরিদপুরে কর্মরত সহকারী জজ এবং ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শফিকুল ইসলাম। আমরা কথা বলতেছিলাম ধর্ষণ এবং তার প্রতিকার নিয়ে। তো আমরা যেতে চাচ্ছি কমেন্ট বক্সে, জানাতে চাচ্ছি কারা রয়েছেন আমাদের সাথে এবং দেখে আসবো তাদের মতামত কিংবা অভিমত। রনি রোহান আমাদেরকে জানিয়েছেন সুন্দর ব্যাখ্যা। অনেক ধন্যবাদ রনি আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। মাহাদি হাসান আমাদেরকে লিখেছেন খুব ভালো লাগছে তোমাকে দেখে দোস্ত। সম্ভবত মাহাদি হাসান আপনার কোনো বন্ধু হতে পারে। তো অনেক ধন্যবাদ আপনাকে মাহাদি হাসান আপনার মূল্যবান মতামতের জন্য। ব্যাপারী হোসেন মোহাম্মদ দিদার লিখেছেন অভিনন্দন উভয়কে, যথার্থ ও গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক ধন্যবাদ দিদার আপনাকে আপনার মতামতের জন্য। আমরাও আশা করছি যে যথার্থভাবে এটি মূল্যায়ন রাখবে, কেননা বর্তমান সময়ে ধর্ষণের যে হারে প্রবণতাটা আমরা দেখছি কিংবা বাড়ছে, সেক্ষেত্রে আহ
প্রায় আমরা দেখি যে সংবাদপত্র কিংবা টেলিভিশন চ্যানেলগুলোতে ম্যাক্সিমাম খবরেই প্রায় ধর্ষণের নিউজগুলো থাকে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে নিতে চাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা আপনার কাছে থাকা কোনো প্রশ্ন যদি জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন। এস এম সাদেক মুন্সি জানতে চেয়েছেন, আচ্ছা স্যার, অনেকে মনে করছে লকডাউনের মধ্যে ধর্ষণের উৎপাতটা অনেক বেড়ে গিয়েছে, এর কারণটা কি? এস এম সাদেক মুন্সি, উম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নিব আপনার প্রশ্নের ব্যাখ্যা। আপনার সাথে আমি একমত। আপনি বলেছেন লকডাউনে আমাদের ফসলের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটা আমি একমত। লকডাউনে যে জিনিসটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে, যারা বিত্তশালী আছে তারা বিভিন্নভাবে তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তারা দান করছে। আর যারা আমাদের নিচু স্তরে যারা আছে তারা হয়তো সেই দানের অর্থে তাদের সংসার চলছিল। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেটা মনে হয় যে আমাদের সমাজটা একটু স্থির অবস্থায় চলে গিয়েছে। স্থির অবস্থায় চলে যাওয়ার ফলে আমাদের বিভিন্ন অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। যেমন হচ্ছে, যে 8টা to 5টা অফিস করতো, সে বাসায় থাকতো। যে ছেলেটা খেলতে যেত সে ঘরে থাকতো। বা যে ছেলেটা বন্ধুদের সাথে গল্প করতো সেও ঘরে থাকতো। সেটা থাকতে থাকতে তাদের ভিতরে একটা বিরূপ মানসিকতা তৈরি হয়েছে। এবং আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। ওই সময় আসলে কারো কোনো কাজ নাই, কোনো ধরনের কোনো বিকাশও ছিল না। তো সেই বিকাশিত মন মানসিকতা না থাকার কারণে আমাদের ভিতরে এই বিকৃত মন মানসিকতা তৈরি হয়েছে। এবং আহ, যেটা বলি যে আপনি দেখবেন লকডাউনের সময় আমার একটা ভিডিওর কথা মনে পড়ে। একজন ব্যক্তি তার ওয়াইফকে দা দিয়ে কুপিয়েছিল, এবং সেই কোপানের ভিডিও যখন কোপাচ্ছিল তখন সে ফোন ধরে সেটা ভিডিও করছিল, এবং বিভিন্ন ভাবে গালাগালি করছিল, বা বিভিন্ন তাদের যে সমস্যার কথা বারবার বলছিল। হ্যাঁ, তো এই যে আপনি আপনি কখনোই দেখবেন না যে এরকম ঘটনা ঘটছে যে সে তার নিজের ওয়াইফকে কোপাচ্ছে এবং সেটাকে লাইভ ভিডিও করছে এবং সবাইকে দেখাচ্ছে। তো এই যে ঘটনাটা কিন্তু লকডাউনের ভিতরেই ঘটেছে। এর কারণ কি? লকডাউনের ভিতরে আমাদের যে সোশ্যাল যে ডিস্টেন্স ছিল, সেই ডিস্টেন্সটা অনেক ক্ষেত্রেই বেড়ে গিয়েছে। কারণ আপনার সাথে আপনার বন্ধুর দেখা হচ্ছে না, আপনার সাথে আপনার কলিগের দেখা হচ্ছে না, আপনার সাথে আপনার যে আহ, যেখানে বাজার করতে যান সেখানে সেই সবজি বিক্রেতার সাথে যে সম্পর্ক, হাসি খুশি কথাবার্তা বলে, সেটাও হচ্ছে না। তো আপনি ঘরে থাকতে থাকতে অনেকটা বোরিং ফিল করতেছেন, এবং বোরিং ফিল করতে করতে যারা আমাদের বিপদগামী যে যুবক বা যে তরুণরা আছে, তারা পর্যায়ক্রমে আরো বিপদগামী হয়ে যাচ্ছে, এবং যার ফলে ধর্ষণের পরিমাণও বেড়ে যায়। এবং আপনি জানবেন যে লকডাউনের সময় আমাদের পুলিশ প্রশাসন আহ, অত্যন্ত ব্যস্ত থাকে করোনা পরিস্থিতি সহ অন্যান্য দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য। তো সেই সুযোগটা গ্রহণ করেছে কিছু বিপদগামী তরুণ তরুণী। তো সেই তরুণরা ধর্ষণে লিপ্ত হয়ে গিয়েছে, এবং যে ক্ষেত্রে সম্ভবও হয় নাই, অনেক কিছু হয়তো বা আমাদের লোকচক্ষুর অন্তরালেও চলে গিয়েছে। কারণ তখন আমরা করোনার যে নিউজ সেটাকে আমরা অনেক বড় করে দেখতাম। এই বিষয়গুলো আমাদের কলেজে তেমন আসতো না। তো আমরা আসলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। তো করোনার কারণে আমরা ঘরে বসে থাকতে থাকতে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। এবং আপনি জানেন যে করোনা কালের সময়ে দীর্ঘ 1 মাসের মতো ম্যাজিস্ট্রেট কোর্টও বন্ধ ছিল, যেখানে ফৌজদারি অপরাধের বিচার হয়। তো সেই ক্ষেত্রে অপরাধীরা মনে করতো যে এখন তো সবকিছু বন্ধ, কোর্টও বন্ধ, সেক্ষেত্রে আমি একটা অপরাধ করে হয়তো বা পার পেয়ে যেতে পারবো, আমাকে কারাগারে পাঠানোর মতো কেউ নেই বর্তমানে। তো এই ধরনের মন মানসিকতার কারণে ধর্ষণের পরিমাণটা বেড়ে যায়, আমি নিজেও স্বীকার করি। এবং আমি পাশাপাশি যে নিউজ গুলো দেখেছি সেই নিউজ গুলোর উপর ভিত্তি করে এটা ভাবছি যে ধর্ষণের পরিমাণ ওই সময় আসলেই বেড়ে গিয়েছিল, এবং সেই যে পরিমাণ বেড়ে গিয়েছে সেটাকে আমরা মনে হয় না আর কন্ট্রোল করতে পেরেছি, সেটা পর্যায়ক্রমে ঊর্ধ্বগামীতে পরিণত হচ্ছে। আশা করছি এস এম সাদেক মুন্সি, আপনি আপনার প্রশ্নের যথার্থ ব্যাখ্যা পেয়ে গিয়েছেন। আমরা
অনুষ্ঠানের এই পর্যায়ে আরো একবার স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে এত রাত পর্যন্ত উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো একবার আমরা মেঘনা নিউজের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে ধৈর্য ধরে এতটা সময় প্রদান করার জন্য। তো স্যার, আমরা জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ধর্ষণের মামলা কিংবা অনেক ধর্ষণের ঘটনাগুলো চার্জার পিছিয়ে চার্জার। থাকে। জি, অনেক ধর্ষণের ঘটনাগুলো পিছিয়ে থাকে কিংবা সেগুলো উঠে আসে না কিংবা সেগুলো প্রকাশ করতেও অনেকে ভয় পায় কিংবা প্রকাশ করতে চায় না। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ধর্ষিতার কি করা উচিত বা ভিকটিম যিনি রয়েছেন তার কি করা উচিত প্রাথমিক পর্যায়ে কিংবা ইফটিজিং এর পর্যায় থেকে শুরু করে হোক বা ধর্ষণের যে ব্যাপারগুলো এগুলো নিয়ে তার আসলে সুষ্ঠু মতামতটা যদি একটু দিতেন যে কি করা উচিত তার। আম, সুষ্ঠু মতামত ক্ষেত্রে আমি যখন পরিবারে বড় হই তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। পরিবারের চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন অনেকের সাথে ছোটবেলা থেকেই খেলাধুলা করতাম এবং বাসা থেকে একটা জিনিস শুনতাম, যে যখন স্কুলে যাবা কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে তুমি চুপ করে থাকবে, চুপ করে এখান থেকে চলে আসবে। তো কাউকে তাকে কিছু বলা মানে হচ্ছে কিন্তু সেটা ইফটিজিং ছিল, হয়তো সেটা আমি তখন বুঝতাম না। তো এই অ্যাডভাইসটা দিত যে চুপ করে চলে আসবে। কিন্তু ওই অ্যাডভাইসটার ফলে তারা দেখতো যে যে কোনো পরিস্থিতিতে তাকে ইফটিজিং করার ফলে সে কোনো উত্তর দিত না এবং চুপচাপে চলে আসতো, অনেকটা মাথা নিচু করে করার মতো। তো এই বিষয়টা কি হয়েছে যে আমরা ছোটবেলা থেকে ইফটিজিংটাকে মেনে নিয়েছি এবং মনে করেছি যে চুপ করে থাকাটাই সমাধান, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেই ইফতিজার যে ধর্ষণকারীতে পরিণত হবে সেটা হয়তো তখন আমরা বুঝতে পারি। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে তোমাকে কে কোন ধরনের কমেন্টস করছে সেটা ফ্যামিলিতে এসে জানাবা, এবং ফ্যামিলি যে কমেন্টসকারী তার কমেন্টস এর কোনো ভিডিও বা অডিও বা কোনো রেকর্ডিং বা কোনো প্রমাণ সহ যদি থানায় যে মামলা করেন বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে মনে হয় ওই টিচার যিনি থাকবেন উনি আর আর টিচিং করবেন না, নির্ধারিত শাস্তি পাওয়ার পরে। এবং টিচার যদি জমে যায় তাহলে ধর্ষণকারী আর তৈরি হয় না। তো আমার কাছে মনে হয় বাচ্চাদের ছোটবেলা থেকেই চুপ থাকার চেয়ে নিজের অধিকারের প্রতি সচেতনতা করা উচিত। তাদেরকে জানাতে হবে যে আসলে তোমার কি কি অধিকার আছে। তুমি কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি চুপ করে থাকো, সে অন্যায়ের যে সিকোয়েন্সটা আস্তে আস্তে বেড়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে তাদের যে আহ, আহ, অধিকার আছে, তাদের যে যৌন হয়রানিমূলক যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আরো বেশি সচেতন করতে হবে। এবং কোনো কোনো মেয়ে যদি ধর্ষিত হয়েও থাকে, ধর আমরা আমরা জানি যে আহ, বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট আমাদের ধর্মীয় কারণ সহ বিভিন্ন কারণে আমরা কেন জানি যে কোনো ধর্ষণের ধর্ষিত কে হয়েছে সেটা মনে করি যে এটা যদি সমাজ জেনে যায় হয়তো আমার মেয়ের বিয়ে হবে না বা আমার মেয়ের ভালো কিছু হবে না। তো আমি সেটাকে যদি যদি সাময়িকভাবে যদি পজিটিভ ভাবে নিয়েও কিন্তু পরবর্তীতে যদি আপনার মেয়েটা অহরহ ধর্ষণ হয় তাহলে সেটার দায়বদ্ধতা কে নিবে? তো সে যখন প্রথমেই ধর্ষিত হয়েছিল তখন যদি তাকে যদি ওই মেয়েটাকে যদি স্পেস দেওয়া হতো, পরিবারে এসে জানানোর মতো যদি কোনো সুযোগ দিত যে না আমরা আমার আমরা যদি আমি। একটু ইন্টারাপ্ট করি স্যার, আমরা অনেক ক্ষেত্রে অনেক সংবাদের ভিত্তিতে এরকম দেখেছি যে কোথাও প্রায় দিনের পর দিন কিংবা এমনকি বছরের পর বছর পর্যন্ত সেটা কিন্তু ধর্ষণের শিকার হয়েছিল ভিকটিম, কিন্তু পরবর্তীতে সেটা আমরা জানতে পেরেছি যে যখন সংবাদ প্রকাশ হয়েছে তখন এটা আমরা জানতে পেরেছি যে লম্বা একটা সময় ধরে কিন্তু সে ধর্ষণের শিকার হয়েছে। তো সে এট লাস্ট যখন সর্বশেষ ধর্ষণের মামলা কিংবা হচ্ছে এটা প্রকাশ করতে যায় সেক্ষেত্রে আমার মতে মনে হয় যে শুরুতে যদি সে একটা পদক্ষেপ নিত সেক্ষেত্রে হয়তো বা এতটা দূর আসা হতো না বা আশা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে সে একা পদক্ষেপ নেওয়া কখনোই সম্ভব না একটা মেয়ের পক্ষে।
কারণ ধর্ষিত হওয়ার পর তার মানসিক ভাবেও সে একটা চাপে থাকে। সেই চাপের কারণে হয়তো চিন্তা ভাবনা ঠিকঠাক ভাবে করতে পারে না। তার পরিবার যদি তাকে সাপোর্ট দেয় এবং তার পরিবার যদি বলে যে হ্যাঁ তুমি যেই অপরাধের শিকার হয়েছো সেই অপরাধের বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নিব, এবং তাহলে মনে হয় তার সাথে এরকম কোনো ঘটনা ঘটার সাথে সাথে সে আইনের আশ্রয় নিতে পারে, এবং আইনের আশ্রয় নিলে আইন এবং বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সঠিক এবং সুষ্ঠু বিচার করা সম্ভব হয়। সেক্ষেত্রে যে ওই মেয়েটাকে একবার ধর্ষণ করেছে সে একবারের পরবর্তীতেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা বর্তমান যে আইন দণ্ডে দণ্ডিত হচ্ছে। তো সে পরবর্তীতে এই ধরনের কোনো সুযোগ পাচ্ছে না, এই ঘটনা ঘটানোর আর কোনো সুযোগ পাচ্ছে না। কিন্তু আপনি যদি আপনার মাকে বা আপনার বোনকে যদি নিজেকে নিজেই দমিয়ে রাখেন যে এই কথা শুনে মানুষ কি বলবে, বা তুমি ধর্ষিত হয়েছে এটা জানলে কি তোমার বিয়ে হবে কিনা, তা এই ধরনের প্রশ্ন যখন আনবেন তখন ধর্ষণকারীও যেমন সে তার অপরাধের সাজা পেল না, যে ধর্ষিত হলো সেও তার সাথে যে অবিচার করা হয়েছে বা তার সাথে যে অপরাধ করা হয়েছে সে অপরাধের বিচার পেল না। তো দুই ক্ষেত্রে কিন্তু বঞ্চিত হবে। তো আমাদের উচিত অধিকার মেয়েদের অধিকার সম্পর্কে সচেতন করা, এবং ছোট বাচ্চাদের যে সেক্সুয়াল যে লিঙ্কস গুলো আছে সেই বিষয়ে সচেতন, ছোট থেকেই সচেতন করা যে তোমার সাথে যদি এরকম কেউ না করে, এরকম কেউ করলে তুমি আমার কাছে বলবা, বললে আমি একটা পদক্ষেপ গ্রহণ করবো। আর সেই পদক্ষেপ যদি আমরা শুরু থেকে গ্রহণ করি তাহলে আমাদের মানে ধর্ষিত ধর্ষিত যে হারটা আছে সেটা খুব কমে যেত। আর হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে আমাদের বিচার করার ক্ষেত্রে আমরা একটা সমস্যা ফেস করি, যিনি ধর্ষণের শিকার হন তিনি অনেক ক্ষেত্রে আলামতটা সংরক্ষণ করতে পারেন না। আমাদের আইনের ক্ষেত্রে একটা অন্য গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে আলামত, অপরাধের আলামত, যে সেই অপরাধ যে সংগঠন হয়েছে সেই সংগঠনের পরে ওই অপরাধের সময় কোন ড্রেস পরা ছিল, সেই ড্রেসটা ছিঁড়ে গিয়েছে, তার সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স হয়েছে, আহ, সেই সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওইভাবেই রাখা বা সেখানে গোসলের মাধ্যমে ধুয়ে না ফেলা, বা তার সাথে যে সংস্পর্শে এসেছে তার যে আঘাতের চিহ্ন আছে, ধর্ষণের সময় আঘাতের চিহ্ন আছে, সেই চিহ্নগুলো বিদ্যমান রাখা, এই আলামত গুলো যদি ধর্ষিত যিনি হয়েছেন উনি যদি বিদ্যমান রাখেন তাহলে এবং সাথে সাথে উনি যদি মেডিকেল অফিসারের যদি সাহায্য নেন এবং মেডিকেল রিপোর্টটা যদি করিয়ে ফেলতে পারেন, এবং মেডিকেল রিপোর্টে যদি সেই আলামত গুলো বের হয়ে আসে এবং মামলায় যদি ওই আলামতটা যথাযথভাবে পাওয়া যায় তাহলে বিজ্ঞ বিচারকের পক্ষে বিচার করা সহজ হয়। কিন্তু আমাদের দেশের ধর্ষিত যিনি হন উনি সেই আলামত কিভাবে সংরক্ষণ করতে হবে সেই সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না, এবং সে ওই পরিস্থিতিতে ধর্ষিত হওয়ার সাথে সাথে সে কোথায় যাবে বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেই বিষয়েও তার জ্ঞান থাকে না। তো যার ফলে সে স্বাভাবিকভাবে বাসায় যাওয়ার কথা বাসায় যায়, হয়তো সাথে সাথে কাউকে বলতেও পারে না, সে হয়তো গোসল টোসল করে একদম ফ্রেশ হওয়ার পরে হয়তো 2-3 দিন পরে কথায় কথায় বা যে কোনো কারণে সেই ধর্ষণের ঘটনাটা ঘটে ওঠে। এর ফলে কি হলো, আপনার কাছে তো আলামত নেই যে অপরাধ সংগঠন হচ্ছে সেটা কোনো আলামত নেই, তাহলে কি দিয়ে বিচার হবে? তাহলে সেক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে ধর্ষণকারী ছাড় পেয়ে যায় এবং মামলায় খালাসও হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে যিনি ধর্ষিত তাকে আলামত সংরক্ষণ করে রাখতে হবে, তাকে যে ধর্ষণ করা হয়েছে সেটা চিহ্ন রাখতে হবে, যে কোনো ভাবে তার প্রুফটা তাকে টিকায় রাখতে হবে, এবং ধর্ষিত হওয়ার সাথে সাথে যদি উনি মেডিকেল অফিসারের শরণাপন্ন হন বাসায় না গিয়ে, এবং মেডিকেল অফিসার থেকে সে যে ধর্ষিত হয়েছে সেটা রিপোর্টটা সে যদি কালেক্ট করেন এবং সে যদি আইনত ব্যবস্থা গ্রহণ করেন, সমাজে চুপ না থেকে বুঝে না থেকে সে যদি আইনের প্রতি আহ আহ, আইনের প্রতি সম্মান রেখে আইনের আশ্রয় গ্রহণ করেন, আমার কাছে মনে হয় আইন তাকে নিশ্চয়ই কোনো প্রতিকার দিবে এবং আহ, আহ, ধর্ষণকারীর শাস্তি হবে। তো ধর্ষিতার উচিত আহ, যথাযথ আলামত সংরক্ষণ করা, আইনের আশ্রয় গ্রহণ করা। ধর্ষণ হওয়া মানেই হচ্ছে তার সামাজিক ভাবে যে তার
অবস্থান অনেক নিচে চলে গেছে তা না, কারণ হচ্ছে আমরা দেখি মহান মুক্তিযুদ্ধে যারা বীরাঙ্গনা খেতাব পেয়েছেন তাদেরকে আমার মাকে যেমন আমি ভালোবাসি, তাদেরকেও কিন্তু ঠিক তেমনই ভালোবাসি। এবং আমার কাছে মনে হয় না কেউ তাদেরকে অসম্মান দেয়। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে তাদের বাবার নামের যে স্থান সেখানে যাতে জাতির জনকের নাম লিখে দেওয়া হয়। তো জাতির জনক যদি তাদেরকে সম্মান দিতে পারে, বীরাঙ্গনাকে সম্মান দিতে পারে, আমি তো আমার একটা দর্শিত বোনকে সেরকম সম্মান দিতে পারি। আর সেরকম সম্মান যদি না দিতে পারি, আমার কাছে মনে হয় না জাতির জনকের আহ, স্বাধীন দেশে থাকার আমার কোনো অধিকার আছে। কিন্তু আমার কাছে মনে হয় ধর্ষণকারীকে ধর্ষণকারীকে যেমন আমরা ধিক্কার জানাবো, ধর্ষিত যে হয়েছে তাকে সামাজিক ভাবে হেয় না করে সে আমাদের মা বোনের সম্মান দেওয়া, এবং তাকে আহ, সে অভিযোগ করলে, থানায় অভিযোগ করলে সেটাকে তাকে আর ওয়েল ডান জানানো, যে তুমি সাহসের সাথে তোমার প্রতি যে অপরাধ হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে তুমি লড়ে গিয়েছো। এইভাবে তাকে ওয়েলকাম বা ওয়েল ডান জানাইলে আমার কাছে মনে হয় দোষীরা তার আলামত সংরক্ষণ করবে, এবং আইনের আশ্রয় নিলে ধর্ষণের পরিমাণও কমে যাবে এবং যথাযথ বিচার করাও সম্ভব হবে। তো ধর্ষিতার উচিত আলামত সংরক্ষণ করা, তার যে ধর্ষণের যে মানে তার যে যৌন সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞান ডেভেলপ করা। ছোটবেলা থেকে আমাদের উচিত বাচ্চাদের শিখিয়ে দেওয়া যে এরকম টিচার হোক বা তোমার সাথে যে এরকম যে করবে তার ব্যাপারে ঘরে এসে বলবা, এবং ঘর থেকেই স্টেপ নেওয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরকম ভাবে যদি বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে এভাবে ডেভেলপ করি, তাহলে বড় হলে হয়তো বা এরকম সমস্যার সম্মুখীন হব না আমরা। তো আমাদের বাচ্চাদের উচিত মুখ বুঝে সহ্য না করে এখন সময় এসেছে সোচ্চার হন, টিচারদের বিরুদ্ধে সোচ্চার হন, ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হন। এই আপনি ধর্ষিত হওয়া মানে হচ্ছে আপনি কোনো অপরাধ করেননি, আপনাকে যে ধর্ষণ করেছে সে অপরাধ করেছে। তো অনেক ধন্যবাদ আপনি আমাদের অতিথিকে। আশা করছি আমাদের লাইভ যারা দেখছেন কিংবা অভিভাবক পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে আহ্বান এতটুকুই থাকবে যে আপনারা পিছিয়ে না পড়ে আমাদের সম্মানিত অতিথি যে পদক্ষেপগুলো যেভাবে ভাঙিয়ে ভাঙিয়ে সুন্দর মতো বিশ্লেষণ করে বলে দিয়েছেন, আপনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন। কেননা পৃথিবীতে যাই হোক এবং বাংলাদেশে আমাদের ধর্ষণের বিরুদ্ধে যে আইন প্রয়োগ করা হচ্ছে কিংবা নতুন নতুন আইন হচ্ছে, সেক্ষেত্রে কোনো ধর্ষণকারী কিন্তু পার পেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যথার্থভাবে যদি পদক্ষেপগুলো নিয়ে থাকেন, কেবলমাত্র তখনই আপনাদের ক্ষেত্রে সেগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। দর্শক, আপনাদেরকে বলে নিতে চাচ্ছি আমরা আছি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আলোচনার জন্য অতিথি হিসেবে ছিলেন জনাব শফিকুল ইসলাম, যিনি ফরিদপুরে সহকারী জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। আমরা যাব কমেন্টস বক্সে, যারা এতক্ষণ দীর্ঘ সময় নিয়ে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন কিংবা তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন, দেখে আসবো কারা রয়েছেন আমাদের সাথে। এবং সেই সাথে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের মূল পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে উপভোগ করেছেন। আমরা কিছু কমেন্টস নিতে চাচ্ছি। এস এম সাদেক মুন্সি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য শফিকুল ইসলাম স্যারকে এবং মেঘনা নিউজের পরিবারকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আপনাকে ধন্যবাদ আপনাকেও এস এম সাদেক মুন্সি, আমাদের সাথে গভীর রাত পর্যন্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এবং সেই সাথে আমরা আরো একবার আমাদের অতিথিকে অবশ্যই ধন্যবাদ জানাবো এত রাত পর্যন্ত উনি আমাদেরকে সময় প্রদান করার জন্য। তুহিন খান আমাদেরকে লিখেছেন, হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে দর্শন করার পর প্রমাণ মুছে দেওয়ার জন্য আরেকটা অপরাধ করছেন, এখন একসঙ্গে দুইটা অপরাধ। হ্যাঁ, আমরাও সেটা দেখেছি এবং সেটা নির্মূলের ক্ষেত্রে কি করতে হবে সেটাও আমাদের অতিথি ইতিমধ্যে বর্ণনা করেছেন। আমরা দেখে নিব, আমাদের সাথে ছিলেন আরো একজন দর্শক আমাদের, তিনি আমাদেরকে জানিয়েছেন আপনাদের দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। মাসুম বিল্লাহ আমাদেরকে জানিয়েছেন সময় উপযোগী আলোচনা। ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রনি রুহান আমাদেরকে জানিয়েছেন অনেক ভালো লাগলো পরামর্শগুলো পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ রনি রুহান। আমরা আশা করব পরামর্শগুলো আমাদের প্রান্তিক লেভেল পর্যন্ত ছড়িয়ে যাক
এবং আমাদের যে অভিভাবক রয়েছেন কিংবা আমরা যারা রয়েছি তারা যেন এই পরামর্শগুলো মেনে নিয়ে আমাদের নতুন ধারায় আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। তো স্যার, আমরা যাব আপনার কাছে সর্বশেষ প্রশ্ন নিয়ে। আমরা আহ জানতে চাইবো কিংবা আপনার কাছে উদাত্ত আহ্বান করব যে তরুণ প্রজন্মের আমরা যারা রয়েছি এবং তরুণ প্রজন্মের যারা কিশোর কিশোরী কিংবা তরুণ তরুণী যারা রয়েছেন, তাদের প্রতি আপনার মেসেজ কিংবা পরামর্শমূলক যে বক্তব্য সেটা যদি একটু বলতেন। আমি তরুণ প্রজন্মের যারা আছেন তাদের প্রতি আহ্বান করব, উম, আপনি যখন ছোট থেকে বড় হচ্ছেন পরিবারের সাথে, আহ, আপনি সফলতা মনে প্রাণে যেটা বিশ্বাস করেন, সেই সফলতার সংজ্ঞাটা আসলে আপনার ভিতরে যেটা সীমাবদ্ধ রয়েছে, সেটা ভুল সফলতার সংজ্ঞা। আপনি যদি মনে করেন যে আমি ভালো পড়াশোনা করলে আহ, সমাজ সেবা পাবে, আপনি ভালো আহ, পরিবারে থাকলে সেক্ষেত্রে সমাজ বেনিফিটেড হবে, তার চেয়েও আরো বেশি বেনিফিট হবে আপনি যদি ছোটবেলা থেকে নিজেকে গড়ে তোলেন আপনার পরিবারের মাধ্যমে। যদি নিজেকে আপনি ভালো মনের মানুষ হিসেবে যদি গড়ে তোলেন, তাহলে আমার কাছে মনে হয় যে ধর্ষণের যে তরুণ প্রজন্ম আছে কোনো ধর্ষণকারী হিসেবে জন্ম নিবে না, বা ধর্ষণকারী হিসেবে রূপ নিবে না। যেমন আপনি আপনি যদি মনে করেন যে আপনি স্কুলে ফার্স্ট বয় হওয়া যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জরুরি আপনার স্কুলের পাশে যে মেয়েটা বসছে আপনার বন্ধু বান্ধবী হিসেবে বা বন্ধু হিসেবে, তাকে সম্মান দেওয়াও কিন্তু আপনার ফার্স্ট ফার্স্ট হওয়ার মতো একটা একটা শিক্ষা। আপনি আপনার বান্ধবীকে কতটা সম্মান দিচ্ছেন, সে মেয়ে হিসেবে আপনি থেকে কতটা সম্মান পাচ্ছে। ঠিক একই ভাবে আমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করি, তখনও ভাবতে হবে আম, যে আমার যে পড়াশোনার যে মান বা আমার কাজের মান, তার তার সফলতার উপর ভিত্তি করে আমার জীবন নির্ণয় না, আমার জীবন নির্ণয় করতে হবে আমার চরিত্রের চারিত্রিক যে গঠনটা হচ্ছে সেটা কেমন হচ্ছে, এবং আমার পরিবার থেকেও আমার সাপোর্ট করতে হবে, এবং আমার পরিবার আমাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে বা তরুণ প্রজন্মের বোঝা উচিত যে মানুষের জীবনের সফলতা নির্ধারণের কোনো মাপকাঠি নেই। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েও মনে মনে ভাবতে পারেন যে সে আসলে সফল না, হতেই পারে। ঠিক আপনি আহ, অনেক সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারেন, কিন্তু সফল ব্যক্তি থেকেও আমার জাতির জন্য ভালো মানুষ অত্যন্ত প্রয়োজন। আপনি সফল মানুষ তখনই হবেন যখন একজন ভালো মানুষ হবেন। ভালো মনের মানুষের অনেক অভাব আমাদের। পরিবার থেকে যদি আমরা আমাদের পরিবারকে বোঝাতে পারি যে আপনার সন্তানকে একটা ভালো মনের সন্তান তৈরি করে, আপনার বাচ্চাটাকে ছোটবেলা থেকে শিক্ষা দেয় যে আহ, তোমার চারিত্রিক দিক থেকে তুমি আরো ডেভেলপ করো। ঠিক আপনি যদি গার্ডিয়ান হিসেবে যেমন উইশ করেন আমার বাচ্চাটা ঠিকঠাক ভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে আপনার আশা করতে হবে যে আমার বাচ্চাটার মানসিকতা কতটুকু ভালো হবে, আমার বাচ্চাটা কতটুকু চারিত্রিক দিক থেকে কতটুকু গুণাবলী রাখতে পারলো, বা চারিত্রিক দিক থেকে কতটুকু উৎকর্ষ লাভ করলো, সেটাও আপনাকে ভাবতে হবে গার্ডিয়ান হিসেবে। গার্ডিয়ান হিসেবে যেমন আপনি আপনার বাচ্চার প্রতিটা ক্লাসে ভালো রেজাল্ট আশা করবেন, ঠিক তেমনি আপনি আশা করবেন যে আপনার বাচ্চা সেই রেজাল্টের পাশে তার চারিত্রিক গুণাবলীর উৎকর্ষতা পাচ্ছে কিনা। তাহলে আপনার সেই ছোট্ট সন্তানটা যখন তরুণে রূপান্তরিত হবে, তাহলে সে আর ধর্ষণে রূপান্তরিত হবে না, সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তো তরুণদের প্রতি আমার আহ্বান, ধর্ষণ, মাদক, ছিনতাই, রাহাজানি, আহ, এই বিষয়গুলো থেকে আমরা বের হয়ে আসি। বের হয়ে আসার পর বের হয়ে আসি এবং সেই বের হয়ে আসার পরে আমরা একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন নিজের জীবনের কত সময় কারাগারে কাটিয়ে দিয়েছেন, কত বড় বড় মহান নেতারা কাটিয়ে দিয়েছেন, কত সংগ্রাম করেছেন।
আমরা তো আহ, মুক্তিযুদ্ধ করতে পারছি না, আমাদের সামনে কিন্তু মুক্তিযুদ্ধ করার সুযোগ নেই, কারণ আমাদেরকে খুব স্বাধীন একটা দেশ উপহার দিয়ে দিয়েছেন সুতরাং মহান মুক্তিযোদ্ধারা। তো সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আমাদের ঘাড়ে কিন্তু তারা যে দায়িত্ব অর্পণ করে দিয়েছেন, সেটা হচ্ছে আহ, আমাদেরকে দেশটাকে ভালো করে গড়ে তুলতে হবে। সেই গড়ে তুলতে হলে মুক্তিযোদ্ধারা যেমন ভূমিকা পালন পালন করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীদের দমন করে, ঠিক আপনার আমার কাঁধেও দায়িত্ব আছে যে আমরা তো এখন পাকিস্তানি হানাদার বাহিনী নেই বা কারোর সাথে যুদ্ধ করতে হচ্ছে না। এখন আপনি আপনার মনের সাথে যুদ্ধ করেন, আপনি মনের সাথে যুদ্ধ করে আপনার একটা ভালো মনের মানুষ তৈরি করেন নিজের মনটাকে, এবং দেশকে আপনি ভালো কিছু উপহার দেন। হ্যাঁ, তাহলে আমার কাছে মনে হয় আমাদের যে তরুণ প্রজন্ম, আহ, তারা প্রত্যেকেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে গড়ে উঠবে। আমরা তরুণরা যারা আছি প্রত্যেকেই আমরা মুক্তিযোদ্ধা। বাংলাদেশে যারা আছি প্রত্যেকেই মুক্তিযোদ্ধা, এবং মুক্তি এই এই দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধা যে আমরা আমরা আমাদের ভালো একটা সমাজের জন্য যুদ্ধ করছি, আমরা আমাদের ভালো একটা দেশের জন্য যুদ্ধ করছি, আমরা ভালো একটা পরিবেশের জন্য পরিবারের জন্য যুদ্ধ করছি, ভালো একটা পরিবেশের জন্য যুদ্ধ করছি, এবং আমরা আমার মা বোনের ইজ্জত সম্মান সবকিছু বজায় রাখার জন্য যুদ্ধ করছি। তো আপনি কিন্তু আহ, আপনি হয়তো 71-এর যোদ্ধা না, তো আপনি কিন্তু সেই একবিংশ শতাব্দীর যোদ্ধা। তো আপনি তরুণ, আপনি যোদ্ধা। আপনি মনে করেন যে আপনি আপনার মনের সাথে যুদ্ধ করে, আপনি ধর্ষণকারীদের সাথে যুদ্ধ করে আপনি টিকে থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার দেশ ভালো থাকবে, আপনার ঘরে যে বোন আছে উনি ভালো থাকবে, আপনার মা ভালো থাকবে। তো আমার তরুণদের প্রতি আমার শেষ শেষ যে আহ্বান, আসুন, 71-এ স্বাধীনতা অর্জন করেছি রক্ত দিয়ে। এখন হয়তো আপনাকে রক্ত দিতে হবে না, কিন্তু একটু ভালো কাজ করি, ভালো মানুষ হই, নিজেকে সেফ রাখি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড করতে। ঠিক আমার পরিবারকেও সেফ রাখি, আমার বোনকে সেফ রাখি, আমার মাকে সেফ রাখি, এবং আমি একটা ভালো মানুষ হই, এবং সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অবিচারের বিরুদ্ধে আমরা সেই 71-এর যোদ্ধা যেভাবে আহ যুদ্ধ করেছে, আমরাও ঠিক সেভাবে যুদ্ধ করি। তাহলে আমার কাছে মনে হয় আমরা সেই যুদ্ধে জয়লাভ করব। এই ধর্ষণের মতো যেই ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা থেকে আমরা একসময় বের হয়ে আসতে পারবো, এবং স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা জয়লাভ করেছি, আমাদের সমাজকেও এই ধরনের কলুষিত অধ্যায় থেকে বের করে নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ। আমরাও আশা করছি আমাদের সম্মানিত অতিথির সাথে আমরা যারা তরুণ প্রজন্মের রয়েছি, আমরাও ঠিক একইভাবে যদি আমরা এগিয়ে যাই, আমরা মানসিকতা সেই রকম ভাবে তৈরি করি, সেক্ষেত্রে আমরা আমাদের দেশকে অচিরেই এই ধর্ষণ নামক যেই জায়গাটা বা ধর্ষণ নামক যে নামটা সেটা থেকে মুছে ফেলতে পারবো। তো দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের অতিথির কাছ থেকে বিদায় নিয়ে আসবো। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলে নিতে চাচ্ছি, পরবর্তী লাইভ অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনারা মেঘনা নিউজের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে লাইক দিয়ে রাখতে পারেন, কিংবা ফলো করতে পারেন আমাদের পেজটি। আমরা যাব আমাদের অতিথির কাছে, বিদায় নিয়ে আসব, এবং ধন্যবাদ জানাচ্ছি আরো একবার শেষ মুহূর্তে এসে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমরা আসলে এরকম ধন্যবাদ। ব্যস্ততার মধ্য দিয়ে আপনি আপনার জীবনের ব্যস্ততম সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং ধৈর্য সহকারে আমাদের যে দর্শক রয়েছে তাদের প্রশ্নের উত্তরগুলো বিশ্লেষণের মাধ্যমে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিদায় নিয়ে আসতে চাচ্ছি আমাদের অতিথির কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ অনেক। আমরা যাচ্ছি দর্শক, দেখা হবে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা মেঘনা নিউজের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।